পদার্থবিজ্ঞান দ্বাদশ শ্রেণীর অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তানভীর, চরকালেখান আদর্শ কলেজ মুলাদি বরিশালের পক্ষ থেকে। আজ আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের দশম অধ্যায়ে সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স চ্যাপ্টারে আমাদের আলোচনা। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে একমুখী কারক। তো আজকের আলোচনা থেকে আমরা যা শিখতে পারবো, একমুখী কারক এর সংজ্ঞা, দুই এর কার্যক্রম, এর ব্যবহার। শুরুতে আমরা 1 নম্বর উদ্দেশ্যের দিকে যাই। একমুখী কারকের সংজ্ঞা। সংজ্ঞাটা কি? একমুখী কারক নাম শুনলেই বোঝা যায় যে একমুখী করে, সেই হচ্ছে একমুখী কারক। তো ইলেকট্রিক্যাল গুডসের ক্ষেত্রে এই চ্যাপ্টারটা পড়ার শুরুতেই আমরা তোমাদের কাছে ব্যাখ্যা করেছি ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স এই শব্দ দুটোর মধ্যে বৈশিষ্ট্যগত পার্থক্য কী। ইলেকট্রিক্যাল জিনিস হচ্ছে সেগুলো যখন বিদ্যুৎ পরিবাহী পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হয়, আর ইলেকট্রনিক্সের ক্ষেত্রে অর্ধপরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত হয়। এখন এখানে জেনে রাখা ভালো যে অর্ধপরিবাহী পদার্থ দিয়ে তৈরি যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস, এরা ডিসি সিগনালে অর্থাৎ একমুখী সিগনালে কার্যকর, যারা পরিবর্তনশীল সিগনালে কার্যকর নয়। তো তাহলে এই আমাদের লাইনের যে কারেন্ট সেটা বা সিগন্যাল, সেটা হচ্ছে পরিবর্তনশীল সিগন্যাল, এসি সিগন্যাল। তো এখন যদি ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে আমাদের কাজ করতে হয়, তাহলে এই এসি সিগন্যালকে আমাদেরকে অবশ্যই ডিসি সিগন্যালে পরিণত করে নিতে হয়। আর এই এসি সিগন্যালকে ডিসি সিগন্যালে পরিণত করবার যে যান্ত্রিক কৌশল, যে যান্ত্রিক ডিভাইস, সেটাই হচ্ছে একমুখী কারক অর্থাৎ রেকটিফায়ার। এগুলো আমাদের 1 নম্বর আলোচনা। 2 নম্বর কথা হচ্ছে, 2 নম্বর পয়েন্টটা হচ্ছে যে এর কার্যক্রম। তো কার্যক্রম নিয়ে পড়বার আগে আমাদের জানা দরকার একমুখী কারক কি কি ধরনের হয়। বিভিন্ন ধরনের হতে পারে, তার মধ্যে এর যে মৌলিক বিষয় সেটা হচ্ছে, এক হচ্ছে এটা অর্ধতরঙ্গ রেকটিফায়ার হতে পারে। ক, অর্ধতরঙ্গ একমুখী কারক। খ, পূর্ণ তরঙ্গ একমুখী কারক। গ, ব্রিজ একমুখী কারক। অর্ধতরঙ্গ একমুখী কারক নিয়ে আমাদের প্রথম আলোচনা। অর্ধতরঙ্গ
অর্ধতরঙ্গ একমুখী কারক। যেই একমুখী কারকের দ্বারা ইনপুটের পূর্ণ তরঙ্গ সিগন্যাল এর অর্ধেক অংশ অর্থাৎ অর্ধ তরঙ্গ একমুখী হয় বা একমুখী করা যায়, সেটাই হচ্ছে অর্ধ তরঙ্গ একমুখী কারক। আমরা একটা একমুখী কারকের চিত্র আঁকি অর্ধ তরঙ্গ একমুখী কারকের। এটা আর কিছুই নয়, শুধুমাত্র একটা ডায়োড এর এই সার্কিট। তো নিশ্চয়ই তোমাদের মনে আছে পূর্বের আলোচনা থেকে, এটা একটা ডায়োডের প্রতীক। এটা হচ্ছে পি অঞ্চল, এটা হচ্ছে এন অঞ্চল। আমি তোমাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে ফরওয়ার্ড বায়াসটা কি, ডায়োডের যে বায়াসিং সেখান থেকে। ফরওয়ার্ড বায়াস বলবো আমরা তাকেই যখন পিএন ডায়োডের পি অংশটা, পি অঞ্চল ব্যাটারির ধনাত্মক প্রান্ত আর এন অঞ্চল ব্যাটারির ঋণাত্মক প্রান্ত এর সাথে সংযুক্ত থাকবে। পি অঞ্চল থাকবে ব্যাটারির পজিটিভ প্রান্তে, এন টাইপ থাকবে ব্যাটারির নেগেটিভ প্রান্তে। এটাকে বলা হবে ফরওয়ার্ড বায়াস। আর ফরওয়ার্ড বায়াসের যে বৈশিষ্ট্য লেখো, ক্যারেক্টারিস্টিক কার্ভ, সেখান থেকে আমরা জানি যে ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে সামান্য কিছু ভোল্টেজ ডিফারেন্স অ্যাপ্লাই করলে আমরা সেখানে কারেন্ট ফ্লো পেতে থাকি, অর্থাৎ ডায়োডটা অপারেট করে। আর রিভার্স বায়াসের ক্ষেত্রে কি হয়? রিভার্স বায়াসের ক্ষেত্রে এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস। পি টাইপ ব্যাটারি পজিটিভের সাথে, এন টাইপ ব্যাটারি নেগেটিভের সাথে। আর রিভার্স বায়াসের ক্ষেত্রে যেটা হয়, আগে রিভার্স বায়াস সার্কিটটা দেখি। ফরওয়ার্ড বায়াসের ঠিক উল্টো, এটা এন অঞ্চল, এটা পি অঞ্চল। ব্যাটারির নেগেটিভ প্রান্ত থাকবে ডায়োডের পজিটিভ পি অঞ্চলের সাথে, এটা হচ্ছে ব্যাটারি। ব্যাটারির নেগেটিভ প্রান্ত থাকবে পি অঞ্চলে সাথে যুক্ত, আর ব্যাটারির পজিটিভ প্রান্ত থাকবে ডায়োডের এন টাইপের সাথে যুক্ত। এটা হচ্ছে রিভার্স বায়াস। আর রিভার্স বায়াসের ক্ষেত্রে এর ক্যারেক্টারিস্টিক কার্ভ বিশ্লেষণ করে আমরা যেটা দেখেছি পূর্বের আলোচনায়, যে অনেক বড় মানের ভোল্টেজ অ্যাপ্লাই করেও রিভার্স বায়াসের ক্ষেত্রে আমরা আউটপুট অর্থাৎ কারেন্ট ফ্লো পাই না, অর্থাৎ ডায়োডটা অপারেট করে না। তাহলে এই সিচুয়েশনটাকে আমরা ধরে নিতে পারি অফ। রিভার্স বায়াসের ক্ষেত্রে অফ, আর ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে অন। এখন চলে যাচ্ছে আবার রেকটিফায়ারের সার্কিটটার দিকে। এখানে এটা একটা এসি সিগন্যালের সিম্বল। সিগন্যালটা কীরকম? এসি সিগন্যাল আমরা জানি যে দিক পর্যাবৃত্তভাবে দিক পরিবর্তন করে। এই যদি হয় একটা এসি সিগন্যাল,
যে এক্স অক্ষ বরাবর অগ্রসর। ধরে নিচ্ছি এটা হচ্ছে পজিটিভ হাফ সাইকেল, ধনাত্মক অর্ধচক্র, আর এটা হচ্ছে নেগেটিভ হাফ সাইকেল। আবার এটা হচ্ছে পজিটিভ হাফ সাইকেল, এরকম এরকম সে এগোতে থাকবে, পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ। সেই জন্যই এখানকার ইনপুটের সিম্বলটা এরকম দেওয়া হয়েছে। তো ভালো করে খেয়াল করো। এখন ধরে নিচ্ছি এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে এরকম করে যখন এসি সিগন্যাল এই ডায়োডটার পি প্রান্তে এসে পৌঁছবে, তখন কি হবে? ধরে নিচ্ছি সময় গণনা ঠিক শুরুতে প্রথম সেকেন্ডে বা সেকেন্ডেরও আরও ক্ষুদ্র ভগ্নাংশ সময় পজিটিভ হাফ সাইকেল এসে ডায়োডের পি প্রান্তে পৌঁছল। যখনই পজিটিভ হাফ সাইকেল অর্থাৎ ধনাত্মক অর্ধচক্র এই ডায়োডটার পি অঞ্চলে এসে পৌঁছবে, তখন নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে ডায়োডটা ফরওয়ার্ড বায়াস পাবে। আর ফরওয়ার্ড বায়াস পাওয়া মানে হচ্ছে সে অপারেট করবে, অর্থাৎ অন অবস্থায় থাকবে। তাহলে এখন যদি আমরা আউটপুটটা আঁকি, আউটপুটের ক্ষেত্রে কি হবে, যে যখন ডায়োডের পি প্রান্তে পজিটিভ হাফ সাইকেল এসে পৌঁছেছে তখন ডায়োডটা অপারেট করবে, অর্থাৎ অন স্টেটে থাকবে, অর্থাৎ আমরা আউটপুট পাবো। ধরে নিচ্ছি সেটা এরকম। ঠিক তার পর মুহূর্তে যখন পজিটিভ হাফ সাইকেলটা এটাকে ক্রস করে সামনে চলে যাবে, নেগেটিভ হাফ সাইকেল এসে আবার এই পজিটিভটা যখন তাকে পাস করে যাবে, পজিটিভটা পাস করে গেলে নেগেটিভটা এসে আবার এখানে পৌঁছবে। তো নেগেটিভ হাফ সাইকেল যখন এই পি প্রান্তে এসে পৌঁছায়, সঙ্গত কারণেই ডায়োডটা রিভার্স বায়াস প্রাপ্ত হয়, অর্থাৎ বিমুখী ঝোঁক প্রাপ্ত হয়। এই স্টেটটাকে আমরা বলেছি অফ স্টেট, অর্থাৎ এই অবস্থায় ডায়োডটা কাট অফ সিচুয়েশনে থাকে, অর্থাৎ আমরা তখন আউটপুট পাই না। তাহলে সেটাকে ধরে নিচ্ছি এরকম একটা অবস্থা। ধরে নিচ্ছি এটা D1 তরঙ্গটার হাফ সাইকেলের ক্ষেত্রে এই ডায়োডটার নাম দিচ্ছি D1। আমরা আউটপুট পেয়েছি। এর পরের হাফ সাইকেল আউটপুট পাচ্ছি না। ঠিক তার পরের যে হাফ সাইকেল সেটা পজিটিভ, আবার সেটা যখন এসে পি প্রান্তে পৌঁছাবে ডায়োডের D1 ডায়োডের, তখন কি হবে? প্রথম ঘটনাটার পুনরাবৃত্তি ঘটবে, অর্থাৎ ডায়োডটা ফরওয়ার্ড বায়াস প্রাপ্ত হবে, অন স্টেটে থাকবে, অপারেট করবে, আমরা আউটপুট পেলাম। ধরি সেটা এরকম, আবারও D1। এর পর মুহূর্তে কি হবে? আবার সেই ঘটনা, নেগেটিভ হাফ সাইকেল, রিভার্স বায়াস, অফ স্টেট, অপারেট করবে না, আউটপুট পাবো না, খালি। এরপরে আবার প্রথম ঘটনার পুনরাবৃত্তি, অর্থাৎ পজিটিভ হাফ সাইকেল, ফরওয়ার্ড বায়াস, অন স্টেট, আউটপুট পাবো। তাহলে দেখা যাচ্ছে কি, ইনপুটে যখন পূর্ণ তরঙ্গ আমরা অ্যাপ্লাই করছি বা সাপ্লাই দিচ্ছি, আউটপুটে এসে এই ডায়োডটার অন অফ এই স্টেটের কারণে ফরওয়ার্ড বায়াস রিভার্স বায়াস, ফরওয়ার্ড বায়াস রিভার্স বায়াস, এই কারণে আমরা আউটপুটে এসে শুধুমাত্র অর্ধচক্রগুলোর আউটপুট পাবো, পজিটিভ অর্ধচক্র, শুধুমাত্র পজিটিভ অর্ধচক্রগুলো, ধনাত্মক অর্ধচক্রগুলোর আউটপুট পাবো। নেগেটিভ যে হাফ সাইকেলগুলো আছে সেগুলোর ক্ষেত্রে ডায়োডটা যেহেতু অফ থাকবে, আমরা আউটপুট পাবো না। এখন খেয়াল করে দেখো, ইনপুটে সিগন্যালটা ছিল পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ এভাবে, কিন্তু আউটপুটে এসে আমরা শুধুমাত্র পজিটিভ পজিটিভ পজিটিভ, অর্থাৎ একমুখী হয়ে গেল। এটাই তো হচ্ছে একমুখী কারকের কাজ বা কার্যক্রম।
এখন যেহেতু এখানে পূর্ণ তরঙ্গর ইনপুটের বিপরীতে আমরা অর্ধ তরঙ্গের ক্ষেত্রেই শুধুমাত্র আউটপুট পেয়েছি, তাই এটা হচ্ছে অর্ধ তরঙ্গ একমুখী কারক। এখন আমরা চলে যাচ্ছি পূর্ণ তরঙ্গ একমুখী কারকের আলোচনায়। পূর্ণ তরঙ্গ একমুখী কারক। পূর্ণ তরঙ্গ একমুখী কারকের ক্ষেত্রে যেটা করা হয়, অর্ধ তরঙ্গ একমুখী কারকের ক্ষেত্রে কখনো সাধারণভাবে এখানে একটা এসি সোর্সের সাথে এটাকে যুক্ত করে দেওয়া হয়। এই একটা এসি সোর্সের সাথে এই রেকটিফায়ারটাকে যুক্ত করে দেওয়া হয়। পূর্ণ তরঙ্গ রেকটিফায়ারের ক্ষেত্রে প্রক্রিয়াটার নাম হচ্ছে রেকটিফিকেশন, একমুখীকরণ, আর ডিভাইসটার নাম হচ্ছে রেকটিফায়ার বা একমুখী কারক। পূর্ণ চক্রের ক্ষেত্রে আসলে এখানে একটা ট্রান্সফরমার ব্যবহার করা হয়। ট্রান্সফরমারটা বিশেষ জাতীয়, দুঃখিত, এটা যেহেতু এদিকে, এটা হবে উল্টো দিকে। নিশ্চয়ই তোমাদের ট্রান্সফরমারের কথা মনে আছে। ট্রান্সফরমার কি? যে ইনপুট সিগন্যালকে আউটপুট সিগন্যালে ট্রান্সফার করে এবং পরিবর্তন করে। স্টেপ আপ, স্টেপ ডাউন নিশ্চয়ই মনে আছে। স্টেপ আপ ট্রান্সফরমার, স্টেপ ডাউন ট্রান্সফরমার। স্টেপ আপ হচ্ছে যে আউটপুটে ইনপুটের সিগন্যালকে বড় করে, আর স্টেপ ডাউন হচ্ছে যে ইনপুটের যে সিগন্যাল থাকবে সেটাকে আউটপুটে সে আরও ছোট করবে, সিগন্যালটাকে দুর্বল করবে। তো স্টেপ আপের ক্ষেত্রে এটা হচ্ছে মুখ্য কুণ্ডলী বা প্রাইমারি কয়েল, আর এটা হচ্ছে গৌণ কুণ্ডলী বা সেকেন্ডারি কয়েল। তো যেহেতু প্রাইমারি কয়েলের চাইতে সেকেন্ডারি কয়েলটার প্যাচ সংখ্যা বেশি, সেহেতু তোমরা বুঝতে পারছো এটা একটা স্টেপ আপ ট্রান্সফরমার। শুধু তাই না, এটা আবার সেন্টার ট্যাপড। সেন্টার ট্যাপড মানে হচ্ছে যে ট্রান্সফরমারটা যে ইনপুটে যে ভোল্টেজটা পাবে, সেই ভোল্টেজটাকে যত গুণ সে বর্ধিত করবে সেটা দুভাগে ভাগ হয়ে যাবে। সেন্টার ট্যাপড, ঠিক কেন্দ্রে এটাকে ট্যাপ করে দেওয়া হয়েছে। এদিকে যাবে বর্ধিত অর্ধেক অংশ, এদিকে যাবে উপরের দিকে যাবে অর্ধেক অংশ, নিচের দিকে অর্ধেক। অর্থাৎ ধরো এটা যদি হয় 6 ভোল্ট, ইনপুটে যদি হয় 6 ভোল্ট, এই ট্রান্সফরমারটাকে এই ট্রান্সফরমারটা এই 6 ভোল্টকে ধরি 12 ভোল্টে পরিণত করেছে। এই 12 ভোল্টের 6 ভোল্ট যাবে এই দিকে, সেন্টারের এই দিকে যেখানে ট্যাপ করা হয়েছে, এদিকে যাবে 6 ভোল্ট, এদিকে যাবে 6 ভোল্ট। আচ্ছা, এখন দেখি পূর্ণ তরঙ্গ রেকটিফায়ারের ক্ষেত্রে, অর্ধ তরঙ্গের ক্ষেত্রে যেরকম দুটো যে একটা ডায়োড ব্যবহার করা হয়েছে, এখানে দুটো ডায়োড ব্যবহার করা হবে। এই একটা ডায়োড, এই একটা ডায়োড, দুটোরই পি অঞ্চল এবং এন অঞ্চল সমান্তরাল, অর্থাৎ দুটোরই একই দিকে পি অঞ্চল, একই দিকে এন অঞ্চল। ডায়োডটার এদিকে পি, এইদিকে এন, এটাকে ধরে D1 ডায়োড।
এটাকে ধরি D2 ডায়োড। নিশ্চয়ই চিত্র দেখে বুঝতে পারছো এটা পি অঞ্চল, এটা এন অঞ্চল। এবং অবশ্যই তোমাদের স্মরণ থাকবার কথা যে ফরওয়ার্ড বায়াস কখন হবে, রিভার্স বায়াস কখন হবে। ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে ব্যাটারির পজিটিভ প্রান্ত থাকবে পি এর সাথে, রিভার্স বায়াসের ক্ষেত্রে ব্যাটারির নেগেটিভ প্রান্ত থাকবে পি এর সাথে, ডায়োডের পি অঞ্চলের সাথে, সংক্ষেপে যদি বলি আর কি। তো এবার খেয়াল করে দেখো, অর্ধ তরঙ্গের ঘটনাটার মতোই এখানেও ঘটনা। ইনপুটে যে এসি সিগন্যালটা, এটা তো ট্রান্সফরমার থেকে কিন্তু কি জাতীয় সিগন্যাল তৈরি হচ্ছে, এসি সিগন্যাল। ষষ্ঠ অধ্যায়ের পড়া নিশ্চয়ই তোমাদের খেয়াল আছে, তড়িৎ চুম্বক আবেশ। ট্রান্সফরমারটা কিন্তু সেই তত্ত্বের উপর ভিত্তি করে ক্রিয়াশীল। তো ইনপুটে যে সিগন্যালটা যাবে সেটা যদি হয় এরকম পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ, এরকম করে যদি যেতে থাকে, যেহেতু সে এসি সিগন্যাল, এটা ইনপুট না, পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ, এরকম। এখন দেখি এখানে এসে কী হবে। ধরি এখান থেকে এটাকে ধরি এ, এটা বি, এটা সি, এটা ডি। এখানে যে এসি সিগন্যালটা আছে সেটা ধরে এই দিক থেকে এরকম সে অগ্রসর হচ্ছে। একমুখী কারকের প্রান্তে যাওয়ার আগ পর্যন্ত তো তার এসি থাকবে, সে যতক্ষণ পর্যন্ত না সে একমুখী কারকটাকে পাস করছে ততক্ষণ পর্যন্ত তো সে এসি সিগন্যাল হিসেবে আচরণ করবে। একমুখী কারকটাকে পাস করার পর না সে ডিসি সিগন্যাল হবে, এটা মাথায় রাখতে হবে। এদিক থেকে এভাবে যাচ্ছে এভাবে যাচ্ছে, আবার দ্বিতীয় ডায়োডের প্রান্তে এসে পৌঁছলো। আশা করি চিত্র আঁকার কারণে তোমরা কেউ কনফিউজ হচ্ছ না। চিত্রের চেহারা দেখে আর কি। তো ধরি এখান থেকে যখন এসি সিগন্যালটা এদিকে D1 ডায়োডের দিকে অগ্রসর হচ্ছে, ঠিক যেই মুহূর্তে D1 ডায়োডটা পজিটিভ হাফ সাইকেল প্রাপ্ত হয়, ধনাত্মক অর্ধচক্র প্রাপ্ত হয়, সেই মুহূর্তে D2 ডায়োডটা নেগেটিভ হাফ সাইকেল প্রাপ্ত হয়। কথাটা আবার বলি, ঠিক যেই মুহূর্তে D1 ডায়োডের পি প্রান্তে এসে ধনাত্মক অর্ধচক্র আছড়ে পড়ে, ঠিক ওই মুহূর্তে D2 ডায়োডের পি টাইপ অঞ্চলে এসে ইনপুটের এসি সিগন্যালের ঋণাত্মক অর্ধচক্র আছড়ে পড়ে। এখন খেয়াল করো, মজার জিনিস, একদম সহজ ব্যাপার। যেহেতু D1 ডায়োডটার পি প্রান্তে পজিটিভ হাফ সাইকেল, তার মানে সে হচ্ছে ফরওয়ার্ড বায়াস প্রাপ্ত হয়েছে, তার মানে সে হচ্ছে অন স্টেটে আছে। আর যেহেতু D2 ডায়োডটার পি প্রান্তে এসে নেগেটিভ হাফ সাইকেল আছড়ে পড়েছে, তার মানে সে রিভার্স বায়াসে আছে, অর্থাৎ সে অফ স্টেটে আছে। তাহলে ওই মুহূর্তে D1 ডায়োডের এটা অপারেট করবে, এখান থেকে আমরা আউটপুট পাব। আর
D2 ডায়োডটা অফ স্টেটে আছে বিধায় আমরা এখান থেকে আউটপুট পাবো না। চিত্রটা দাঁড়াবে যেরকম, একটু দেখি। D1, এটা পেলাম। এই ঘটনাটা কিসের জন্য ঘটলো? সবেমাত্র কিন্তু আমরা এসি সিগন্যালটার, আচ্ছা এটাকে আউটপুট, এটা যদি আউটপুট হয় সেখানে এসে আমরা পাবো প্রথম অর্ধচক্র। এই যে প্রথম অর্ধচক্র, এটার জন্য ইনি প্রথম অর্ধচক্র পজিটিভ, আর এনার জন্য ইনি অর্ধচক্র নেগেটিভ। তো ইনপুটের এই সিগন্যালটার জন্য আমরা শুধুমাত্র D1 দ্বারা আউটপুট পাচ্ছি। ঠিক পর মুহূর্তেই দেখা গেল এটা যখন পাস করে যাবে, এই অর্ধচক্র যখন এই পিএন ডায়োডটাকে পাস করবে, পেছনের ধনাত্মক অর্ধচক্রটা এসে পি প্রান্তে পৌঁছবে। ঠিক উল্টো ঘটনা ঘটবে এই D1 ডায়োডের ক্ষেত্রে। পজিটিভ হাফ সাইকেল যখন এইটাকে পাস করে সামনে চলে যাবে, নেগেটিভ হাফ সাইকেল এসে এখানে পৌঁছবে। আশা করি তোমরা এখন ঘটনাটা বুঝতে পারবে কি ঘটবে। এই D1 ডায়োডটা তখন হয়ে যাবে রিভার্স বায়াস এবং সেটা চলে যাবে অফ স্টেটে, অর্থাৎ তখন আর আমরা আউটপুট পাবো না D1 জন্য। আর উল্টো ঘটনা ঘটবে D2 এর জন্য, অর্থাৎ পেছন থেকে এসে পজিটিভ হাফ সাইকেল এসে এখানে পৌঁছেছে। এইটা হয়ে গেছে এখানে হয়েছিল কি, পজিটিভ হাফ সাইকেল পাস করে নেগেটিভ হাফ সাইকেল এসেছে, হয়ে গেছে এটা রিভার্স বায়াসড, হয়ে গেছে সেটা অফ স্টেট, অর্থাৎ আউটপুট পাচ্ছি না। উল্টো ঘটনা ঘটছে এই ক্ষেত্রে, পেছন থেকে পজিটিভ হাফ সাইকেলটা এসে এখানে ওই মুহূর্তে এখানে পৌঁছেছে, অর্থাৎ পি প্রান্তে। ডায়োডটা হয়ে গেছে ফরওয়ার্ড বায়াস। এই ফরওয়ার্ড বায়াসড হওয়ার কারণে সে অন স্টেটে চলে গেছে, অর্থাৎ আউটপুট পাচ্ছি। কথাটা দাঁড়াচ্ছে এই, ইনপুটের প্রথম অর্ধচক্রের জন্য দেখা যাবে যে একটা ডায়োড অন স্টেটে থাকবে, অন্য ডায়োডটা অফ স্টেটে থাকবে। কারণ যখন D1 পজিটিভ হাফ সাইকেল পাবে, ঠিক সেই মুহূর্তেই পি প্রান্তে এসে নেগেটিভ হাফ সাইকেল, D2 ডায়োডের ক্ষেত্রে নেগেটিভ হাফ সাইকেল এসে পৌঁছায়। আবার পর মুহূর্তে তার উল্টো ঘটনা ঘটে, D1 নেগেটিভ হাফ সাইকেল পায় আর D2 পায় পজিটিভ হাফ সাইকেল। সেই ক্ষেত্রে ফরওয়ার্ড বায়াস রিভার্স বায়াসও উল্টে যায়, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে D1 ডায়োডটা হয়ে যায় রিভার্স বায়াসড আর D2 ডায়োডটা হয়ে যায় ফরওয়ার্ড বায়াসড, অর্থাৎ এটা থাকে বিমুখী ঝোঁকে, এটা থাকে সম্মুখী ঝোঁকে। তো শুধুমাত্র আমরা তো সম্মুখী ঝোঁকের ক্ষেত্রেই আউটপুট পাই, তাই না? তাহলে এইটার ক্ষেত্রে আমরা তখন আবার D2 এর জন্য আউটপুটটা পাবো, D1 এর জন্য পাবো না। এরপর আবার D1 এর জন্য পাবো, D2 এর জন্য পাবো না। এরপর আবার D2 এর জন্য পাবো, D1 এর জন্য পাবো না। তাহলে এখন দেখো, ইনপুটের সিগন্যালটা ছিল এরকম পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ, আর আউটপুটে হয়ে গেছে শুধুমাত্র এরকম একই দিকে। ডায়োডের শুধুমাত্র পরিবর্তন D1 D2 D1 D2 D1 D2। অর্ধচক্রের ক্ষেত্রে কি ছিল মনে পড়ে? অর্ধচক্রের ক্ষেত্রে ছিল এরকম না, D1 ফাঁকা, D1 ফাঁকা, D1, সেটাও একমুখী ছিল, কিন্তু শুধুমাত্র আউটপুটে আমরা অর্ধচক্র একমুখী কারকের ক্ষেত্রেও ইনপুটে পূর্ণ সিগন্যাল, পূর্ণ তরঙ্গ একমুখী কারকের ক্ষেত্রেও ইনপুটে পূর্ণ সিগন্যাল, কিন্তু আউটপুটে এসে আমরা কি পাচ্ছি? পূর্ণ তরঙ্গের ক্ষেত্রে আউটপুটে আমরা পূর্ণ তরঙ্গের জন্যই, অর্থাৎ দুটো হাফ সাইকেলের জন্যই আমরা আউটপুট পাই। আর অর্ধ তরঙ্গের ক্ষেত্রে আমরা শুধুমাত্র একটা হাফ সাইকেলের জন্য আউটপুট পাই। সেজন্যই এটাকে বলা হয় পূর্ণ তরঙ্গ রেকটিফায়ার। আর এর আগে যেটা আলোচনা করেছি, যখন আমরা D1 ফাঁকা D1 ফাঁকা D1 ফাঁকা এরকম করে পেয়েছি, সেটাকে বলা হয়
অর্ধ তরঙ্গ, একমুখী কারক। এই হচ্ছে পূর্ণ তরঙ্গ এবং একমুখী কারক এর কার্যক্রম। আশা করি এই আলোচনা থেকে অলরেডি তোমরা জেনে ফেলেছো পূর্ণ তরঙ্গ রেকটিফায়ার কাকে বলে, অর্ধ তরঙ্গ রেকটিফায়ার কাকে বলে। এরপর আমরা চলে যাচ্ছি 3 নম্বর আলোচ্য নম্বরে, ব্রিজ রেকটিফায়ার। একমুখী কারক। ব্রিজ রেকটিফায়ারের ক্ষেত্রে তোমাদেরকে আমি এটার ক্ষেত্রেও ট্রান্সফরমার থেকে স্টেপ আপ সিগন্যাল, এসি সিগন্যাল যাবে। আচ্ছা, ভালো কথা। এখন ব্রিজ রেকটিফায়ার করতে গেলে শুরুতেই যে শব্দটা ব্রিজ, ব্রিজ কি তোমাদের নিশ্চয়ই মনে আছে? এই ব্রিজ নামটা এসেছে হুইটস্টোন ব্রিজ। হুইটস্টোন ব্রিজ, সেই হুইটস্টোন ব্রিজের যে ভারসাম্য নীতি, তখন তোমরা যে ব্রিজ সার্কিট দেখেছিলে সেরকমই একটা সার্কিট, সেখান থেকে এসেছে এই ব্রিজ নামকরণ। মোটামুটি একটা ব্রিজ বানালাম। এই যে এই ব্রিজের দুই প্রান্ত থাকবে সোর্সের সাথে। এই দেখো, এটা তো সোর্স, সেকেন্ডারি সোর্স আর কি। এটা প্রাইমারি কয়েল, এটা সেকেন্ডারি কয়েল। এসি সিগন্যাল যাবে, এই একটা এসি সিগন্যালের এই একটা প্রান্ত, সোর্সের এই একটা প্রান্ত, সোর্সের এই একটা প্রান্ত। এটা হচ্ছে ব্রিজ। এই ব্রিজটার দুই প্রান্ত, দুই বিপরীত প্রান্ত, কৌণিক বিন্দু আর কি। ব্রিজটার দুই কৌণিক বিন্দু সোর্সের সাথে যুক্ত থাকবে, বিপরীত কৌণিক বিন্দু, আর বাকি দুটো গ্রাউন্ড করে দেওয়া হবে। এটাকে সরাসরি গ্রাউন্ডও দেখানো যেত, কিন্তু এখানে আরও কিছু জিনিস ব্যবহার করা হয়, তাই সার্কিটের মধ্যে সেটা দেখা। এটা হচ্ছে ক্যাপাসিটর। নিশ্চয়ই তোমাদের দ্বিতীয় চ্যাপ্টার, স্থির তড়িৎ চ্যাপ্টারে ক্যাপাসিটরের কথা মনে আছে। ধারক সি, ক্যাপাসিটর। আর এটা হচ্ছে রেজিস্টর বা ভার রোধ, লোড রেজিস্ট্যান্স, আর এল। এগুলোর সাথে তোমরা পরিচিত সবাই, যার বিপরীতে আমরা আউটপুট নির্ণয় করব। এই হচ্ছে ব্রিজ রেকটিফায়ারের সার্কিট ডায়াগ্রাম। এটা হচ্ছে ট্রান্সফরমারের প্রাইমারি কয়েল, এটা হচ্ছে সেকেন্ডারি কয়েল। কয়েলের চেহারা দেখেই বোঝা যাচ্ছে এটা একটা স্টেপ আপ ট্রান্সফরমার। ট্রান্সফরমার তথা সোর্সের, এসি সোর্সের দুটো প্রান্ত, সোর্সের দুটো প্রান্ত থাকবে ব্রিজের দুটো বিপরীত কৌণিক বিন্দুতে, আর বাকি যে দুটো কৌণিক বিন্দু সে দুটোকে গ্রাউন্ড করে দেওয়া হবে। এই যে এখন গ্রাউন্ড দেখাচ্ছি, এটা হচ্ছে কমন গ্রাউন্ড, মানে ভূ সংযুক্ত গ্রাউন্ড। এই হচ্ছে গ্রাউন্ড করার মানে সিম্বল। এখন এটার মধ্যে আমরা কি কি ব্যবহার করব সেটা হচ্ছে বিষয়। এটা যদি হয় যে ব্রিজের ক্ষেত্রে আমরা নিশ্চয়ই তোমাদের মনে আছে 4টা রোধ ব্যবহার করতাম, এরকম, এরকম,
এখানে একটা, আবার এখানে একটা। ঠিক একইভাবে এই ক্ষেত্রে আমরা 4টা ডায়োড ব্যবহার করব। এই একটা, এই একটা, এই একটা, এই একটা। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো চেহারা দেখে, এটা হচ্ছে পি অঞ্চল, এটা এন অঞ্চল, এটা হচ্ছে এন অঞ্চল, এটা হচ্ছে পি অঞ্চল, এইটা পি অঞ্চল, এইটা এন অঞ্চল, এইটা পি অঞ্চল, এইটা এন অঞ্চল। একটু ভালো করে চিত্রটা খেয়াল করো। এই যে দুটো ডায়োড, এই দুটো ডায়োড একই সমান্তরাল, একই মুখী। আবার এই যে দুটো ডায়োড, এইটা আর এইটা, এই দুটো একই মুখী। অর্থাৎ এই ডায়োডটার পি যেই দিকে, এই ডায়োডটারও পি সেই দিকে, এই ডায়োডটারও এন টাইপ যেই দিকে, এই ডায়োডটারও এন টাইপ সেই দিকে। এটার ক্ষেত্রেও ঠিক একই ঘটনা, পি টাইপ যেদিকে, এটারও পি টাইপ সেদিকে, এটারও এন টাইপ যেদিকে, এটার। এখন আসো পূর্ণ তরঙ্গ রেকটিফায়ারের যে ঘটনাটা, এখানেও আসলে তাই ঘটবে। এখানে ছিল দুটো, পূর্ণ তরঙ্গের ক্ষেত্রে ছিল দুটো ডায়োড, এরকম এরকম একটা দুটো ডায়োড বিশিষ্ট সার্কিট, এই একটা ডায়োড, এই একটা ডায়োড, ডি1 আর ডি2। আর এখানে 4টা ডায়োড বিশিষ্ট, ব্রিজ রেকটিফায়ারের ক্ষেত্রে 4টা ডায়োড বিশিষ্ট একটা সার্কিট। সেখানে ডায়োডগুলো হুইটস্টোন ব্রিজের মতন করে সাজানো, সেই জন্য ব্রিজ রেকটিফায়ার বলা হচ্ছে এটাকে। তো দেখি এখানে কি ঘটে। পূর্ণ তরঙ্গের মতনই ঘটনা, যে যখন ধরো এটাকে ধরি আমরা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এটা ডি বিন্দু, এটা ই, এটা এফ। এখন দেখি এখানে কি ঘটে। এখান থেকে দুই রাস্তায়, অর্থাৎ এই সোর্স থেকে দুই পথেই এসি সিগন্যাল অগ্রসর হবে, এদিকে একটা, আবার এদিকে একটা। এখান থেকে তোমরা ভালো করে খেয়াল করো, এগুলোর সাথে পরিচিত, তারপর বলে নিচ্ছি। এই দেখো, এই তারটা কিন্তু সোজাসুজি দেয়নি। সোজাসুজি দেওয়া মানে, চিত্রটা যদি সোজাসুজি দিতাম তার মানে হচ্ছে এটা এটার সাথে সংযুক্ত হয়ে যাওয়া। আর যদি এরকম এরকম বাঁকা করে তারপর নেওয়া হয়, তার মানে একটা তারের উপর থেকে আর একটা তার গেছে, সংযুক্ত নয়। তো এরকম যাবে, এরকম যাবে, একটা বিন্দু হচ্ছে এ, একটা বিন্দু হচ্ছে সি, এসি। এই যে ব্রিজটা, এটার এ একটা পয়েন্ট, সি আর একটা পয়েন্ট। এই দুটো পয়েন্ট কার সাথে সংযুক্ত? এসি সোর্সের সাথে সংযুক্ত। যেই মুহূর্তে এ পয়েন্টে পজিটিভ হাফ সাইকেল এসে পৌঁছায়, ঠিক সেই মুহূর্তে সি পয়েন্টে এসে নেগেটিভ হাফ সাইকেল পৌঁছায়। আশা করি বুঝতে পারছো। এর পরের গল্প তোমাদের জানা। যেহেতু এ পয়েন্টে পজিটিভ হাফ সাইকেল এসে পৌঁছেছে, তার মানে হচ্ছে, ধরো এই ডায়োডটার নাম দাও ডি1, এই ডায়োডটার নাম দাও ডি3, এই ডায়োডটার নাম দাও ডি2, এটা ডি4। আচ্ছা, এ বিন্দুতে ব্রিজের এ পয়েন্টে যখন পজিটিভ হাফ সাইকেল এসে পৌঁছেছে, ঠিক সেই মুহূর্তে সি এর এখানে এসে পৌঁছেছে নেগেটিভ হাফ সাইকেল। ভালো করে খেয়াল করো, এই পয়েন্টে পজিটিভ হাফ সাইকেল যাওয়া মানেই হচ্ছে ডি1 ডায়োডটা, এই যে ডি1 ডায়োড, এটার এদিকে পি না, এদিকে এন না, তো পি টাইপ অঞ্চলটা কি পেয়েছে? পজিটিভ হাফ সাইকেল। তার মানে সে
ফরওয়ার্ড বায়াসে থাকবে। ফরওয়ার্ড বায়াসে থাকা মানে হচ্ছে সে অপারেট করবে, অর্থাৎ অন স্টেটে থাকবে, আমরা আউটপুট পাবো। আর এই যে ডি4 সে তখন পজিটিভ হাফ সাইকেলের সাথে এই ডি4 ডায়োডটার এন প্রান্ত এসে সংযুক্ত হয়, তার মানে এটা নেগেটিভ হাফ সাইকেল পায়, সরি রিভার্স বায়াস পায়। চিত্রটা একটু পরিষ্কার করে আঁকি, তাহলে বুঝতে সুবিধা হবে। এই হচ্ছে ট্রান্সফরমারের প্রাইমারি কয়েল, এই হচ্ছে সেকেন্ডারি কয়েল, এই হচ্ছে ব্রিজ। আহা, আবার না, এই একটা ডায়োড, এটা পি অঞ্চল, এটা এন অঞ্চল। এই একটা ডায়োড, এটা পি অঞ্চল, এটা এন অঞ্চল। এই একটা ডায়োড, এটা পি অঞ্চল, এটা এন অঞ্চল। আবার এই একটা ডায়োড, এটা পি অঞ্চল, এটা এন অঞ্চল। আগে আমরা ব্রিজটা আঁকলাম, এখন দেখো ব্রিজের এই একটা বিন্দু, মানে কৌণিক বিন্দু, এই একটা কৌণিক বিন্দু, এই একটা কৌণিক বিন্দু, এই একটা কৌণিক বিন্দু। এই যে দুটো কৌণিক বিন্দু, এই দুটোকে আমরা গ্রাউন্ড করে দিচ্ছি, ভূসংযুক্ত করে দিচ্ছি। এখানে একটা ক্যাপাসিটর দিয়ে দিই, এরাও সবাই সংযুক্ত, ভূসংযুক্ত আর কি। আর এই হচ্ছে ভার রোধ আর এল, যার এগেনস্টে আমরা আউটপুট পাব। আউটপুট ইন হবে কোত্থেকে?
ইনের জন্য এই একটা সোর্সের সংযোগ, আর এই একটা সোর্সের সংযোগ। আশা করি বুঝতে পারছো কেন ঢেউ দেওয়া হয়েছে। এটা সংযুক্ত নয়, বরং একটা তারের উপর দিয়ে একটা তার গেছে। এটা যদি হয় এ প্রান্ত, এটা ধরি বি প্রান্ত, এই এ আর বি প্রান্তটাকে আমরা সোর্সের সাথে যুক্ত করে দিয়েছি। এই এসি সোর্সের এটা প্রান্ত। তো ইনপুট সিগন্যালটা কীরকম, এরকম। এটা যদি হয় ইনপুট, এরকম। আমাদের দেখা দরকার আউটপুটে এসে আমরা কি পাই, এটা আউট। তো যখন এসি সিগন্যালের পজিটিভ হাফ সাইকেল এখানে এসে পৌঁছাবে এ প্রান্তে, ঠিক সেই মুহূর্তে বি প্রান্তে এসে নেগেটিভ হাফ সাইকেল পৌঁছাবে। তাহলে এই ডায়োডটার নাম দিই আমরা D1, এটা D2, এটা D3, এটা D4। ভালো করে খেয়াল করো, এটা পজিটিভ হাফ সাইকেল পাওয়া মানে হচ্ছে D1 ডায়োডটা ফরওয়ার্ড বায়াস পাবে। ফরওয়ার্ড বায়াস পাওয়া মানে সে অন হবে। অন হওয়া মানে আমরা আউটপুট পাবো, পেলাম আউটপুট D1। পেটের মধ্যে আগে এটাকে, এটা D1। আর ওই মুহূর্তে D2 যে ডায়োডটা, D2 ডায়োডটা কি হবে, সে যেহেতু নেগেটিভ হাফ সাইকেল পেয়েছে সে রিভার্স বায়াসে থাকবে, অর্থাৎ সে অফ স্টেটে থাকবে। অর্থাৎ D2 এর জন্য আমরা কোনো আউটপুট পাব না। ঠিক একই ঘটনা ঘটবে D4 এর ক্ষেত্রে। খেয়াল করো, D4 এর এটা হচ্ছে এন প্রান্ত, এ থেকে এইদিকে বিদ্যুৎ গেছে, এইদিকে বিদ্যুৎ গেছে, এ থেকে এই পজিটিভ বিদ্যুৎ এদিকেও গেছে, এদিকেও গেছে। এদিকে সে ডায়োডের পি প্রান্ত পেয়েছে, ফলে সে হয়েছে ফরওয়ার্ড বায়াস, সে হয়েছে অন। আর এখান থেকে যে এসেছে D4 এর দিকে, এটা D4 এর নেগেটিভ প্রান্তকে পেয়েছে পজিটিভ হাফ সাইকেল, ফলে এটা হয়ে গেছে রিভার্স বায়াসড, অর্থাৎ এটা অফ। তাহলে দেখা যাচ্ছে কি D2 এবং D4, এটা হচ্ছে D4 এবং D2। D4টা রিভার্স বায়াসড কেন হয়েছে? D4টা রিভার্স বায়াসড হয়েছে কারণ সে এ প্রান্ত থেকে পজিটিভ হাফ সাইকেল পেয়েছে ডায়োডের এন প্রান্তে। ডায়োডের এন প্রান্ত সোর্সের পজিটিভ হাফ সাইকেল, ফলে সে রিভার্স বায়াসড, ফলে সে অফ, ফলে আউটপুট নাই। আর D2 ডায়োডের ক্ষেত্রে কি হয়েছে, সে সোর্সের এসে কি পেয়েছে, নেগেটিভ প্রান্ত, নেগেটিভ হাফ সাইকেল। সোর্সের নেগেটিভ হাফ সাইকেল পেয়েছে কি, ডায়োডের পি। ডায়োডের পি পেয়েছে নেগেটিভ, এই D2 ডায়োডের পি পেয়েছে নেগেটিভ, সেই জন্য সে রিভার্সড, সেই জন্য সে অফ, সেই জন্য আউটপুট নাই।
D4 এর ক্ষেত্রে পজিটিভ হাফ সাইকেল পেয়েছে D4 এর এন, পজিটিভ এন, রিভার্স অফ, নো আউটপুট। নেগেটিভ পি, রিভার্স অফ, নো আউটপুট। D2 D4 অফ। এখন দেখি এই পজিটিভ D3 ক্ষেত্রে কি ঘটনা ঘটে। D3 ক্ষেত্রে যেহেতু পি প্রান্তকে সে পায়, পজিটিভ হাফ সাইকেল পায় কাকে? পি প্রান্তকে, তার মানে D3ও অপারেট করবে, অন স্টেটে থাকবে, অর্থাৎ আউটপুট পাবো। তাহলে আমরা আউটপুট পাচ্ছি কার কার জন্য? D1 এবং D3 এর জন্য, কিন্তু D2 আর D4 এ দুটো অফ থাকে। তাহলে D1 এর পরই আমরা পেয়ে যাব আউটপুটে D3। এরপর সেই ফুল ওয়েভ রেকটিফায়ারের মতনই ঘটনা। পর মুহূর্তে যদি তুমি চিন্তা করো, বি প্রান্তে এসে পৌঁছালো পজিটিভ হাফ সাইকেল, ঠিক সেই মুহূর্তে এ প্রান্তে এসে পৌঁছবে নেগেটিভ হাফ সাইকেল। তখন ঘটনাটা ঠিক উল্টো ঘটবে, D1 এবং D3 অফ হয়ে যাবে, আর তুমি D2 এবং D4 এর জন্য আউটপুট পাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আউটপুট এবং ইনপুটটাকে পাশাপাশি আঁকি, দেখি চেহারাটা কি হয়। এই হচ্ছে ইনপুট, পজিটিভ হাফ সাইকেল, নেগেটিভ হাফ সাইকেল, পজিটিভ হাফ সাইকেল, এটা হচ্ছে ইনপুট। আর এটা হচ্ছে আউটপুট। তাহলে হলো একমুখী। এই হচ্ছে ব্রিজ রেকটিফায়ারের কার্যকৌশল। এখানে একটা ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে, মূলত এটা ফিল্টার হিসেবে ফিল্টার করবে। কারণ তুমি খেয়াল করে দেখো, আমরা জানি কি এসি সিগন্যাল হচ্ছে বারবার দিক পরিবর্তন করে, মানে এরকম, আর ডিসি সিগন্যাল হচ্ছে একদম সরাসরি একমুখী চলতে থাকবে। কিন্তু আমরা এখানে যেটা পেয়েছি, এটার উপর দিয়ে যদি স্পর্শক আঁকি, সেটা একটু পুরো সরলরেখা না হয়ে একটু ঢেউ ঢেউ থাকবে, তাই না? ঢেউয়ের একটা ভালো শব্দ, বাংলা শব্দ হচ্ছে উর্মি, আর এটাকে ইংরেজিতে বলা হয় রিপল। তো এই যে একমুখী সিগন্যালটা আমরা পাচ্ছি, এটা আসলে একদম বিশুদ্ধ একমুখী সিগন্যাল নয়, বরং এটার মধ্যে ভেজাল কিছু ঢেউ, অর্থাৎ কিছু দিক পরিবর্তিতা রয়ে গেছে। এটাকে বলা হয় পালসেটিং ডিসি। সরাসরি ডিসি না, পালসেটিং ডিসি বা রিপল ডিসি, রিপ্ট ডিসি। তো এই পালসেটিং ডিসিটাকে যদি একদম পুরোপুরি ডিসি করতে হয়, এটাকে একটা ছাঁকুনি ব্যবহার করি আমরা এর সামনে। যে ছাঁকুনিটার কাজ হবে এটার মধ্য থেকেও যতটুকু দিক পরিবর্তিত, অর্থাৎ এসি অংশ থেকে যাচ্ছে, এই এসি অংশটা থাকে কেন আমি বলি। যে ডায়োড, পিএন ডায়োড পড়ার সময় আমরা কি দেখেছি, যে পি অঞ্চলে মূলত হোল হচ্ছে মেজরিটি চার্জ ক্যারিয়ার, আর এন অঞ্চলে হচ্ছে ফ্রি ইলেকট্রন মেজরিটি চার্জ ক্যারিয়ার। কিন্তু পি অঞ্চলে কিছু মাইনরিটি চার্জ ক্যারিয়ার হিসেবে ফ্রি ইলেকট্রন থাকে না, ঠিক একইভাবে এন অঞ্চলে মাইনরিটি চার্জ ক্যারিয়ার হিসেবে কিছু হোল থাকে। এই হোল আর এই ইলেকট্রন মাইনরিটি চার্জ ক্যারিয়ার দ্বারাও তো কিছু চার্জ ক্যারি হয়, অর্থাৎ তড়িৎ প্রবাহিত হয়, যেটাকে বলা হয় লিকেজ কারেন্ট। এগুলো একটু ব্যাপকভাবে যদি মানে স্নাতক পর্যায়ে তোমরা পড়ো, তখন এটা বুঝতে সুবিধা হবে, তখন এই আলোচনাগুলো ব্যাপকভাবে আছে। ফলে এই লিকেজ কারেন্টের কারণে এই ডিসির সাথে কিছু দিক, অর্থাৎ বিপরীতমুখী কিছু কারেন্টও এটার সাথে মিশ্রিত হয়ে যায়, তাই এটাকে ফিল্টার করার প্রয়োজন হয়ে পড়ে। সেই ফিল্টার হিসাবে এখানে একটা ক্যাপাসিটর ব্যবহার করা হয়। ক্যাপাসিটরের কাজ হচ্ছে কি, সে এসি কারেন্টকে বা এসি সিগন্যালকে যেতে বাধা দেয়। ক্যাপাসিটর এসি সিগন্যালকে যেতে বাধা দেয়, যেহেতু বাধা দেয়, ফলে এই ক্যাপাসিটরটাকে ক্রস করে যখন এই রিপল বা কী বলে পালসেটিং ডিসিটা যখন যাবে, সে বাধা পেয়ে পরবর্তী সময় সে একেবারে একমুখী হয়ে যাবে, ডিসি হয়ে যাবে।
এই হচ্ছে ব্রিজ রেকটিফায়ারের কার্যক্রম। তো তখন আমরা এই যে যথাযথ যে লোড রেজিস্ট্যান্স ব্যবহার করা হয়েছে তার বিপরীতে আমরা আউটপুট পাবো, একটা ডিসি আউটপুট পাবো। ইনপুটে দিয়েছিলাম এসি সিগন্যাল, আউটপুটে এসে আমরা ডিসি সিগন্যাল পাবো। তো এটার ব্যবহার, রেকটিফায়ারের তো মৌলিক যে ব্যবহার সেটা হচ্ছে এসি সিগন্যালকে ডিসি করা। তোমাদেরকে একটা উদাহরণ দিই। এই যে তোমরা মোবাইল ফোন ব্যবহার করো, মোবাইল ফোনটা একটা ইলেকট্রনিক ডিভাইস, নট ইলেকট্রনিক ডিভাইস। কেন ইলেকট্রনিক ডিভাইস? কারণ এটার যে মাদারবোর্ড খুলে চাইলে দেখতে পারো কি, দেখো হাতের মোবাইলটা ভেঙে ফেলো এবং সেটা খুলে দেখো, তার মধ্যে একটা সবুজ রঙের একটা প্লেট, সেই প্লেটের উপর বসানো আছে ডায়োড, ট্রানজিস্টর তোমরা সামনে পাবে, বিভিন্ন সেমিকন্ডাক্টর ডিভাইস বসিয়ে এটাকে একটা আইসি, সেটাও তোমরা সামনে পাবে। ইন্টিগ্রেটেড সার্কিট বা সমন্বিত বর্তনী করা হয়েছে, তার মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়। তো যেটা আমরা শুরুতেই বলেছি যে সেমিকন্ডাক্টর ডিভাইসগুলো শুধুমাত্র ডিসি সিগন্যালেই কাজ করে, অপারেট করতে পারে। এসি সিগন্যাল তারা অপারেট করতে পারে না। ওই যে পি অঞ্চল, এন অঞ্চল, এই কারণে যদি বারবার দিক পরিবর্তিত হয় তাহলে একবার রিভার্স বায়াস, একবার ফরওয়ার্ড বায়াস, রিভার্স বায়াস, ফরওয়ার্ড বায়াস, তখন আর এটা অপারেট করতে পারে না, জাংশন কলাপস হয়ে যায়। তো যে কথা বলছিলাম, তো মোবাইল ফোনটাও একটা কী বলে যে একটা সেমিকন্ডাক্টর ডিভাইস, ফলে সেও ডিসি কারেন্টে কাজ করে। এখন তোমার যে বাসাবাড়ির যে লাইনের যে কারেন্ট বা যে সোর্স সিগন্যালটা যেটা সাপ্লাই দিচ্ছে সেটা হচ্ছে একটা এসি সিগন্যাল, কিন্তু তোমার মোবাইলটা হচ্ছে একটা কী বলে সেমিকন্ডাক্টর ডিভাইস, সে কাজ করে ডিসি সিগন্যালে। তাহলে এইটাকে কাজ করাবে কিভাবে? এটার মধ্যে একটা ব্যাটারি আছে, ব্যাটারি থেকে ডিসি সিগন্যাল পাস হয়, ফলে মোবাইলটা ক্রিয়াশীল হয়। প্রশ্ন হচ্ছে ব্যাটারিটার চার্জ যখন শেষ হয়ে যায় তখন কি হয়? ব্যাটারিটার চার্জ যখন শেষ হয়ে যায় তখন তো আমরা আমাদের যে বাসা বাড়িতে যে ব্যবহার করি বিদ্যুৎ, সেই বিদ্যুৎ থেকে ব্যাটারিটাকে চার্জিত করি। এখন প্রশ্ন হলে যে বাসা বাড়ির সিগন্যালটা মানে সোর্সটা হচ্ছে এসি সিগন্যাল, তোমার মোবাইলের মধ্যে যে ব্যাটারিটা আছে সেটা হচ্ছে ডিসি, তাহলে এসি কি করে ডিসি হলো? নিশ্চয়ই এই এসিকে ডিসিতে পরিণত করা দরকার, না হলে তো তোমার মোবাইলটা পুরে জাংশন কলাপস হয়ে যাবে, কাজ করতে পারবে না। এই কারণে আমাদের এই এসি সিগন্যালকে ডিসিতে পরিণত করা দরকার ব্যাটারিটাকে চার্জিত করতে। সেই চার্জ দ্বারা মোবাইলের মধ্যকার যে সেমিকন্ডাক্টর ডিভাইসগুলো আছে তা কাজ করবে। এই যে মাঝখানে আমরা যে জিনিসটা ব্যবহার করি যেটাকে আমরা বলি চার্জার, আসলে সেটা একটা রেকটিফায়ার বা একমুখী কারক। এটাকে অ্যাডাপ্টরও বলা হয়। অ্যাডাপ্টর মানে অ্যাডাপ্ট করে যে কি বলে অ্যাডাপ্টেশনের বাংলা কি হতে পারে? অভিযোজন, যে খাপ খাইয়ে নেয়। অর্থাৎ এসির সাথে যে এই ব্যাটারিটাকে খাপ খাইয়েছে, অর্থাৎ এসিটাকে কনভার্ট করে ডিসিতে পরিণত করে তারপর সে ব্যাটারিটাকে চার্জিত করে, এই জন্য এটাকে অ্যাডাপ্টরও বলা হয়। আমরা যেটাকে চার্জার বলি সেটা মূলত একটা রেকটিফায়ার, একমুখী কারক, যেটাকে আরও সুন্দর করে অ্যাডাপ্টর বলা হয়। এই হচ্ছে আমাদের রেকটিফায়ার সম্বন্ধে আলোচনা। এরপরে আমরা আগামী ক্লাসে ট্রানজিস্টর সম্বন্ধে জানব। আগামী ক্লাস তোমাদের আগামী সপ্তাহের মঙ্গলবার দিন হবে। সে পর্যন্ত তোমাদের সবার জন্য শুভকামনা রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আবার অনলাইনে কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।